কাজ করে সাপ্তাহিক বাংলাদেশ। Did you see the article about Steinway Street? Yes, it looks very important for the community. For 27 years, Weekly Bangladesh has been the voice of the Bangladeshi American community from New York, connecting the দেশের মানুষের কথা এবং প্রবাসীদের জীবনযাত্রার বাস্তবতা তুলে ধরার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে সাপ্তাহিক বাংলাদেশ। সাপ্তাহিক বাংলাদেশ তথ্যের আলোয় দেশ ও প্রবাসের সেতু বন্ধন। সবাইকে আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে রিকগনাইজ করবো ইনশাআল্লাহ। তো আমি বলতেছি সাপ্তাহিক বাংলাদেশ 1998 সালে প্রতিষ্ঠিত। এর আগে অন্য একটি পত্রিকা ছিল। আমার বড় ভাই বন্ধু ডাক্তার মোহাম্মদ হামিদুজ্জামান, তিনি ওই পত্রিকাটা বের করতেন। তো আমার সাথে ওনার পরিচয় হওয়ার পরে বা অন্য কোনো যে কোনো কারণে, অন্যান্য কারণে, রাজনৈতিক কারণে বিভিন্ন পর্যায়ে তো আমি বললাম যে না, এ ধরনের পত্রিকা তো আমাদের ইয়েতে যায় না। তখন এই বাংলাদেশ নাম নিয়ে আমি কয়েক মাস সময় নিয়ে পত্রিকা বের করলাম। তিনি প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। আমাদের ওই সময়ে কিছুদিনের জন্য সম্পাদক ছিলেন আফতাবউদ্দিন সৈয়দ এবং আমার সাথে ছিলেন আমাদের ডক্টর আশরাফুদ্দিন সাহেব, উনি বার্ডের ডিজি ছিলেন এক সময়। তো ওই থেকে ওই সময় আমি অন্যত্র একটা চাকরি করতাম, এটা ব্যবস্থাপনা সম্পাদক ছিলাম এবং পুরো জিনিসটাই আমার চিন্তাপ্রসূত এবং আমি ওনাদের সহযোগিতায় এটা করেছি। কিছুদিন পরে এর সম্পাদনার দায়িত্ব আমার উপর বর্তায়। এই দীর্ঘ পথ চলা এই পত্রিকার জন্য আমাদের কমিউনিটি অনেকেই অনেকভাবে সাহায্য সহযোগিতা করেছে। আপনারা জানেন যে সংবাদপত্র সমাজের দর্পণ এবং সংবাদপত্র এই সমাজকে গড়ে তোলে, একটা রাষ্ট্রকে গড়ে তোলে, মানুষের একটা শুদ্ধ জীবনযাত্রা সেটা সংবাদপত্রের মধ্য দিয়ে হতে পারে। আমি হয়তো চিকিৎসক হতে পারতাম, আমি দেশে এবং বাইরেও কাজ করেছি। আমি 8 বছর লিবিয়াতে বেঙ্গাইজতে কাজ করেছি, দেশে ব্যাক করেছি, এখানে এসে মাস্টার্স করেছি পাবলিক হেলথে। তারপর আবার এই পত্রিকা দিয়ে আমার একটা নেক্সট ছিল। আমি যখন ঢাকা কলেজে পড়তাম তখন আমি বাংলার বাণী পত্রিকায় তখন 3 দিন 4 দিন আমি কাজ করেছি বাংলার বাণী, টাইমস এবং সিনেমা পত্রিকাতে। যাক, এটা আমার একটা শখ ছিল। এটার মধ্য দিয়ে আমি এই সংবাদপত্রে জড়িয়ে যাই। এরপর আর আমি কোথাও যাইনি। এটাই আমার ঠিকানা, এটাই আমার চিন্তা, এটা আমার চেতনার বহিঃপ্রকাশের মধ্য দিয়ে আমি ঘটিয়ে থাকি। আমি জানেন লেখালেখি করি, আমার নিজস্ব চিন্তা ভাবনা আছে, সেটা আমি প্রকাশ করার চেষ্টা করি। তো আজকে এই বাংলাদেশ পত্রিকা, যেটা বাংলাদেশের দেশের নামে, আমাদের মাতৃভূমি বাংলাদেশ এবং আমাদের পত্রিকা সাপ্তাহিক বাংলাদেশ, এই পত্রিকা এগিয়ে নেওয়ার পথে এই সমাজ, নিউ ইয়র্কে বাংলাদেশি প্রবাসী সমাজ, এই যে কমিউনিটি এখন দেখেন, আমি এখানে এসেছি 1994, 32 বছর বেশি সময় আগে। তো এই সময় অনেক কিছু করতে পারতাম বৈষয়িক দিক দিয়ে, সেটা করতে পারিনি। এনিওয়ে যাও, আজকে এই পত্রিকার জন্য এই নিউ ইয়র্কে কমিউনিটি যেমন এই স্থানীয় বাংলাদেশি সংবাদপত্রের মধ্য দিয়ে সমৃদ্ধ হয়েছে, এই বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশে অনেকগুলো সংবাদপত্র আছে। বাংলাদেশ পত্রিকার আগে থেকেও 2-1টি পত্রিকা ছিল, পরবর্তী সময় আরও পত্রিকা হয়েছে। সবার যে সম্মিলিত প্রচেষ্টা, মনে করব এই প্রচেষ্টার মধ্য দিয়ে এই বাংলাদেশি কমিউনিটি আর্থিকভাবে লাভবান হয়েছে। বাংলাদেশের কমিউনিটি যারা আর্থিকভাবে লাভবান হয়েছে, তাদের সন্তান, তাদের ছেলে মেয়ে আজকে বিভিন্ন পর্যায়ে যুক্তরাষ্ট্রে অন্যান্য কমিউনিটির চেয়ে অনেক এগিয়ে আছে। আমরা সমসাময়িকভাবে অন্যান্য দেশের, এখানে 193টা দেশের লোকজন বসবাস করে, সে তুলনায় বাংলাদেশি কমিউনিটি অনেক এগিয়ে আছে। আমাদের সন্তানরা আজকে বিভিন্ন জায়গায় তাদের যে কৃতিত্বের ছাপ রাখছে, এটা অত্যন্ত প্রশংসনীয়। এটা শুধু এদেশে নয়, আমাদের দেশের মানুষও মনে করে তাদের গর্বে, তাদের এটা তাদের যে আশা আকাঙ্ক্ষা তার প্রতিফলন ঘটছে। এর প্রতিফলন যে কারণে ঘটছে, আমি মনে করি এখানে সংবাদ মাধ্যমে তাদের ভূমিকা
যথেষ্ট পরিমাণে এখানে ভূমিকা রয়েছে। তবে এই ভূমিকা আরও শক্তিশালী হতে পারত। এখন অনেকেই অনেক বড় বড় ব্যবসা বাণিজ্য এখানে করেন, অনেক মিলিয়নিয়ার নিউ ইয়র্ক আছে, অন্যান্য স্টেটে আছে। তারা যদি আরও একটু সহযোগিতা করেন তাহলে সংবাদ মাধ্যম আরও এগিয়ে যাবে। এখন দেখেন যে সোশ্যাল মিডিয়ার যুগে এবং ইলেকট্রনিক মিডিয়ার যুগে প্রিন্ট মিডিয়া অনেকটাই থমকে গেছে। আপনি নিউ ইয়র্ক টাইমস দেখেন, অন্যান্য সংবাদপত্র দেখেন, সব কিছুতে কিছুটা সংকুচিত হয়েছে। এই যে সংকুচনের যে দিনক্ষণ, এটা তাই বলে এই প্রিন্ট মিডিয়ার যে চাহিদা সেটা একবারে মরে যায়। এটার চাহিদা আছে, যতদিন মানুষ থাকবে এই সংবাদ মাধ্যমের চাহিদা এটা থাকবে। তা আমি মনে করি যে এতদিন আমরা বিভিন্ন অনুষ্ঠান আদি করেছি সাপ্তাহিক বাংলাদেশের মধ্যে দিয়ে। আমরা এখানে যারা ছেলেমেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভালো করেছে তাদেরকে আমরা সম্মানিত করেছি বিভিন্ন সময়ে। আমরা ভবিষ্যতে আশা করি তাদেরকে সম্মানিত করব এবং সমাজের যারা বিভিন্ন পর্যায়ে ভালো করছেন তাদেরকেও আমরা সম্মানিত করব। এখানে অনেক ব্যবসায়ী আছেন যারা অনেক ভালো করেছেন ব্যবসা বাণিজ্যে, আমি মনে করি তারা সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আবার অনেক ব্যবসায়ী আছেন অনেক ভালো ব্যবসা করেন, কিন্তু ব্যবসায়েরও একটা নিয়ম আছে। অনেকে ট্যাক্স দেন, আবার ধর্মীয় মতে জাকাত দেন, আবার ব্যবসার একটা সোশ্যাল ওয়ার্কের জন্য একটা পার্সেন্টেজ থাকে যে সমাজের বিভিন্ন সামাজিক কার্যক্রমে ওইটা ব্যয় করার জন্য। সেটা অনেকেই করেন, আমাদের সমাজে হয়তো অনেকে করেন না। তা আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা সমাজ গড়ার ক্ষেত্রে এখানে যে সামাজিক মূল্যবোধ, মানবিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, আমরা এখানে আমাদের প্রথম প্রজন্ম যারা এখানে এসছেন তাদের অনেকে ডিজিটাল সিস্টেমে এখন অভ্যস্ত না, তারা অনলাইন পত্রিকা পড়তে পারেন না, তারা অনেক কিছুই করতে পারেন না। এজন্যই আমরা যে প্রিন্ট মিডিয়া পত্রিকা বের করি, আমরা দিয়ে এসে বিকালবেলা যদি দেখি যে এই এলাকায় কতগুলো স্টোরে কতগুলো মসজিদে পত্রিকা দেওয়া হয়েছে, আর বিকালে যে আর সেখানে পাওয়া যায় না, আমরা ফোন পাই যে ভাই আমাদের পত্রিকাটা শেষ হয়ে গেছে। তা আমরা চেষ্টা করছি যে আমরা আপনাদের কাছে, খবরটা হলো একটা পচনশীল জিনিস, খবর একবার বেরিয়ে গেলে ওটা পচে যায়। এই জন্য যে দ্রুত অতি তাড়াতাড়ি সংবাদ প্রকাশ করতে পারে সেটাই হলো সংবাদ মাধ্যমের প্রথম এবং গুরুত্বপূর্ণ কাজ। তা আমরা আশা করি যে আমরা চেষ্টা করছি, আপনাদের সহযোগিতা পেলে আমরা আরও অনেক অনেক ভালো করতে পারবো। আমি আজকে যারা এখানে আসছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমি দুঃখ প্রকাশ করছি দেরি হওয়ার জন্য। অনেক প্রোগ্রাম, এক একজনের 2-3টা প্রোগ্রামে অ্যাটেন্ড করে আজকের এই প্রোগ্রামে আসছেন। যারা এখানে আসছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, এবং যারা পত্রিকাকে পৃষ্ঠপোষকতা করছেন দীর্ঘদিন ধরে তাদের প্রতি শুধু ধন্যবাদ নয়, আমি গভীর শ্রদ্ধা করে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সংবাদ মাধ্যমের কাছে থাকুন, বই যেমন পড়তে হয় সংবাদ মাধ্যম পড়তে হয়। এখানে এই শেষ নেই, বই পড়ার শেষ নেই। আপনি যতই উইকিপিডিয়া বলেন, অনলাইন বলেন, তারপরেও কিন্তু বই পড়ার চাহিদা কমে যায় না, তেমনি সংবাদপত্র পড়ারও চাহিদা কমে যায়। তো আমি মনে করি যে আপনারা অত্যন্ত জ্ঞানী, গুণী এবং সমাজে সুশীল, আমি সুশীল বলতে চাই না, সুশীল বা অশীল এরকম কিছু না, সবাই আপনারা আমাদের কাছে সমান। তো আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি দীর্ঘায়িত করতে চাই না, সময় অনেক চলে গেছে। তা আমি এখন আপনাদের যারা আমার সাথে এতদিন ছিলেন পত্রিকার সাথে বা এখনও আছেন, আমি তাদের আজকের অনুষ্ঠানেও যারা আসছেন তাদের আমি নামগুলো বলতে চাচ্ছি। আমি দেখতে পাচ্ছি ফখরুল ইসলাম দেলোয়ার কি আসতো? প্লিজ এখানে আসুন। মিডিয়ার সাথে খুব সম্পৃক্ত, কারণ মিডিয়ার মাধ্যমে আমাদের পরিচিতি খুব বেশি লাভ করেছি, এবং বর্তমানে আমি সোশ্যাল মিডিয়ার যুগে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যেই রকম ভাবে মানে ঝুঁকির মুখে আছে, তো এই অবস্থার মধ্যে বাংলাদেশ পত্রিকা, উইকলি বাংলাদেশ 3 যুগের বেশি সময় ধরে রান করাটা আসলে কষ্টসাধ্য ব্যাপার। আপনারা যারা এখানে আছেন তাদের সহযোগিতায় এরকম একটা প্রতিষ্ঠান সমাজের
কাজ করতে পারে বলে আমি বিশ্বাস করি এবং আপনারা সব ওনার সাথে থাকবেন। ওনার জীবনী সম্পর্কে অনেক আমরা শুনলাম, ওনার পত্রিকার উত্থান নিয়ে আমরা শুনলাম। তা আমরা এই প্রত্যাশা করি ওনার সাথে আমরা আছি, থাকবো। এবং একটাই অনুরোধ যে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে আসলে এইসব মিডিয়াগুলা, প্রিন্ট মিডিয়াগুলা অনেক একটা ধাক্কা খাচ্ছে এবং খাবে। তবে আরও খুব কঠিন সময় পার হতে হবে, কারণ বর্তমানে শুধুমাত্র ভিউ ব্যবসায়ী হচ্ছে, কিন্তু আসল ক্ষেত্রে আমরা অনেক কিছু সঠিক তথ্য জানি না, পাচ্ছি না। দুইটা কথা বলে শেষ করব যে রিসেন্টলি একটা ইউএস এমবেসির পোস্টিং ছিল, ওইখানে বলা ছিল যে বাংলাদেশিদের জন্য এমবেসি 2 কর্মদিবসে ভিসা সম্পন্ন করবে। বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলা ট্রান্সলেশন ইংলিশে ট্রান্সলেশন করলো কি যে ভিসা দেওয়া শুরু হয়ে গেছে, পজটা বন্ধ, পজ আর নাই, পজ লিফট করেছে। তা আমি এই খবর পাওয়ার পরে বাংলাদেশের প্রথম আলো বলেন, ইউ নেম ইট, দ্য বিগ যেগুলো আমার ট্রাস্ট করে, বিডি নিউজ 24 এগুলো সবগুলো এবার আসছে। তা আমি দেখে বুঝলাম যে, আমি বললাম যে বাংলাদেশে এত শিক্ষিত লোক থাকতে ইংলিশের এই আমেরিকান ইন্টারপ্রিটেশন তারা বুঝলো না কিভাবে। তা আমি যখন লাইভে যেয়ে বললাম, তারপরে দেখি সবাই আবার কারেকশন করছে, এটা আসলে ভুল ছিল। সো বাংলাদেশ পত্রিকাটা হচ্ছে আমাদের একটা গর্ব। বাংলাদেশ পত্রিকা কোনো ভুল নিউজ ছাপে না, যেটুকু আমি বিশ্বাস করি, এবং বাংলাদেশ পত্রিকার গুণগত মান অনেক ভালো, এটা আমি বিশ্বাস করি। আরো ভালো থাকবে, ভালো করবে এই বিশ্বাস দিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খুদা হাফেজ। আমার আর বলার তেমন কিছু নাই। আপনাদের সবারই ধন্যবাদ। আপনারা এই দীর্ঘ সময় যে এই পত্রিকাতে আপনারা সাহায্য সহযোগিতা করে আসছেন, আপনারা যে পত্রিকার পাঠক, এবং আমরা বাংলাদেশিরা বিদেশে থাকা অবস্থায় আমরা যেন বাংলা ভাষাটা ভুলে না যাই, এটা একটা বিরাট মহান আমাদের একটা দায়িত্ব। এবং দীর্ঘ 23 বছর ধরে আমি এটার সাথে জড়িত আছি, এবং আমার লাইফে আমি যত কিছু করছি, এটা একটা ওয়ান অফ দ্য থিংস দ্যাট আই লাইক। এবং আমি বিশ্বাস করি যে আমাদের প্রজন্মকে ধরে রাখতে হলে আমাদের বাংলা ভাষার প্রতি আমাদের অনুগত থাকতে হবে, বাংলা ভাষার পত্রিকাকে আমরা প্রমোট করতে হবে। এবং ডিজিটাল যুগে গত যুগ ধরে দেখতেছি এভাবে অনেক কিছু চেঞ্জ হয়ে যাইতেছে। এখন মানুষ আগের মতো পত্রিকার উপরে এতটা না করে না, অনেক ধরনের সোশ্যাল মিডিয়া আছে। কিন্তু একটা সত্য কথা, এই প্রিন্ট মিডিয়া কোনোদিনও ভ্যানিশ হয়ে যাবে না। আপনি যত কিছু করেন, একটা পত্রিকা এটা মানুষ পড়ে, এটা রাইখা দেয়, এটা একটা ট্রেজারি হয়ে থাকে, এটা আছে এবং আজীবন এটা থাকবে। তাই আপনারা সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে। আমি ব্যক্তিগতভাবে তার ভক্ত। তিনি বাংলাদেশের একজন অন্যতম সাংবাদিক এবং মনে প্রাণে 24 ঘন্টার জন্য তিনি সাহিত্য প্রাণ একজন মানুষ, যার লেখালেখি যার জীবনের একমাত্র ব্রত। আনোয়ার হোসেন মঞ্জু, তার দুইটি কথা আমরা শুনতে চাই। আসছেন আমাদের প্রিয় জনাব আনোয়ার হোসেন মঞ্জু। অধিকাংশই চেনা মুখ, কিছু আছে যাদেরকে চিনি না। আসলে আমি আমার কাজে এত ব্যস্ত থাকি যে কমিউনিটিতে মেলামেশার সুযোগ হয় না। এরপরেও যাদেরকে চিনি আন্তরিকভাবেই চিনি এবং পছন্দ করি, তারা আমাদের সংবাদপত্রের গুণগ্রাহী পৃষ্ঠপোষক। সংবাদপত্র এখন খুব চ্যালেঞ্জের মুখে। আপনারা জানেন যে বাংলাদেশে আমরা দেখে এসেছি যে আগে সংবাদপত্র প্রকাশ করতেন রাজনীতিবিদরা, কিন্তু এখন দুনিয়া জুড়ে প্রবণতা হয়ে গেছে যে কর্পোরেট হাউসের মালিকানায় চলে গেছে অধিকাংশ মিডিয়া। কিন্তু কমিউনিটি যে সংবাদপত্রগুলো এখানে আছে, প্রবাসীদের মধ্যে যোগসূত্র স্থাপনের ব্যাপারে তারা অত্যন্ত জোরালো ভূমিকা রেখে থাকে। কিন্তু সোশ্যাল মিডিয়ার বিকাশের কারণে দেখা যায় যে কমিউনিটি নিউজ পেপারগুলো টিকে থাকার জন্য হিমশিম খাচ্ছে। আর এই অবস্থার প্রেক্ষিতে কমিউনিটিতে যারা আছেন তাদের সহযোগিতা খুব আবশ্যিক। এবং আজকে যারা এসেছেন তারা সমাজের কমিউনিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তারা যেভাবে
আশাতেই বাংলাদেশকে ভালোবেসেছেন, সামনেও একইভাবে আন্তরিকতার সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করে ধন্যবাদ সবাই। উপস্থিত গুণীজন, শ্রদ্ধেয়জন এবং সমাজের বিভিন্ন স্তরের যারা নেতৃবৃন্দরা আছেন, আমি আপনাদের সবাইকে অন্তরস্থল থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য। যে ব্যক্তি, এই ব্যক্তির পিছনে বাংলাদেশ পত্রিকার বিশেষ একটি অবদান রয়েছে, কারণ এই জামাইকা কমিউনিটির যে ছোট ছোট কাজগুলোকে অনেক বড় করে পজিটিভভাবে প্রকাশ করার মাধ্যমে যে জামাইকা একসময় 90s আমাদের খুব সবার পছন্দের জায়গায় ছিল না এই জামাইকা, সেই অঞ্চলটা আজকে সবার টপ পছন্দের একটা জায়গা হয়েছে। বাংলাদেশ পত্রিকার মতো আরও যে সংবাদ মাধ্যমগুলো ছিল যারা পজিটিভ নিউজ করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ওয়াজেদ ভাইয়ের ছোট ভাই এবং আমি মনে করি বাংলাদেশ পত্রিকার আমি একজন সদস্য, এবং এই পত্রিকার যে আজকের যে অগ্রগতি, কমিউনিটির অগ্রগতির পিছনে ওয়াজেদ ভাইয়ের পাশাপাশি ভাবির চমৎকার এটার পিছনে অবদান, কারণ নীরবে ভাইকে সব কাজে সমর্থন করে যান, উৎসাহ যুগিয়ে যান। এবং ওয়াজেদ ভাই যেমনি আমাদের কমিউনিটিতে একটি আলাদা স্থান করে নিয়েছেন আমাদের কাছে, ঠিক তেমনি জিহান আজকে মেইনস্ট্রিমে তার আর্ট কর্মের মাধ্যমে বাংলাদেশকে একটি অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। আমরা গর্ব ফিল করতে পারি, তাকে উৎসাহ জানাতে পারি। তো আবারও যারা এখানে উপস্থিত হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সময় বেশি নিচ্ছি না। বিশেষ করে আমার সংগঠন জামাইকা বাংলাদেশ ফিল্ম সোসাইটির অনেক নেতৃবৃন্দরা আছেন, আপনাদের প্রতি আলাদাভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এই আয়োজন করতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আপনাদের সবার সুস্বাস্থ্য করি। যাচ্ছে ওয়াজেদ ভাই ওখানে আমার, যদিও হি ইজ মাই ক্লাস ফ্রেন্ড সিন্স 1973, ইফ ইউ কাউন্ট আমাদের বয়স কত হলো আর কি, 73 we are together. We are from the same college, Dhaka College. Then we went together in the medical college. We graduated in 1982, and then we did the masters from the Long Island University. He did the masters first, and then we get together in the same building. তার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে একসাথে, এটা একটা বিরাট পরিবার, এটা একটা বিরাট সাহস। কিন্তু সত্যিকারের কথা এই সাংবাদিকতা একটা, কিন্তু বিপদ আপদে এই সময় এই বিদেশের বাড়িতে for the last since 1997 I feel very comfortable. If I have any issues or if I have any problems, the first person I call Dr. Wajed. এবং আমি সত্যি ওয়াজেদ ভাই এই সমস্যাটা হচ্ছে, এই সমস্যা এটা হচ্ছে পত্রিকার বাইরে অ্যাজ এ হিউম্যান বিং। সো থ্যাংক ইউ, বিগ স্যালুট, থ্যাংক ইউ, থ্যাংকস এভরিবডি। পত্রিকার আজকের এই পেট্রন অ্যাপ্রিসিয়েশন নাইটে আমি যদি আমন্ত্রণ পেয়ে থাকি, কেন পেয়েছি, আমার চোখের সামনেই হয়েছে, আমার চোখের সামনেই আমি দেখতে পেয়েছি। ঠিক পাশাপাশি বাসা আমাদের জামাইকাকে সমৃদ্ধ করেছে বাংলাদেশ পত্রিকা। আমাকে কেউ যখন জিজ্ঞেস করেন আপা কোথায় থাকেন, বাংলাদেশ পত্রিকা ঠিক পাশেই থাকি। এটাই ছিল আমার উত্তর মূলত সবার কাছে, যে ঠিক পাশেই থাকি। তো সত্যি বলতে যে জামাইকা মুসলিম সেন্টার এবং এই বাংলাদেশ পত্রিকা দুটোই আমাদের এলাকাকে অনেক সমৃদ্ধ করেছে। একটি সময় ছিল যে অনেকেই যারা ম্যানহাটনে ছিলেন বা অন্য জায়গাতে ছিলেন তারা জামাইকাতে আসতে ভয় পেতেন। জামাইকা আসলেই ভাবতো যে কালোরা ধরে মেরে ফেলবে, কিন্তু ওই কালোর জগতেই আমরা আলো হয়েছিলাম এবং আজকে ওই এলাকাকে আমরা আলোকিত করেছি। এই সবাই মিলে বাংলাদেশ পত্রিকা, জেএমসি সবাই মিলে আমরা এটাকে আলোকিত করেছি এই এলাকাটাকে। এখন জামাইকায় বাড়ে কিনা স্বপ্নের মতো মানুষের কাছে, স্বপ্নের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে জামাইকা এলাকা এখন বাড়ি কিনা। এখন সবাই দৌড়াচ্ছে লং আইল্যান্ডের দিকে, কারণ এদিকে হাত দেওয়ার সুযোগ নেই। তো আমার একটি প্রশ্ন ভাবির কাছে অ্যাকচুয়ালি, এবং আরও উত্তরণ ঘটুক, ন্যায় নিষ্ঠার সাথে এই সমাজে নিজেদের অবস্থানকে সুদৃঢ় করুন। সংবাদ পরিবেশন করাই একমাত্র সংবাদ পত্রিকার দায়িত্ব না, সমাজকে সচেতন করা, মানুষের কণ্ঠস্বরকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া, এবং অবশ্যই পাশাপাশি সংবাদ মাধ্যমকে সংবাদ পরিবেশন করে মানুষের ঘরে পৌঁছে দেয়া, পাঠকের কাছে পৌঁছে দেয়া। কিন্তু আমাদের কমিউনিটিতে যেগুলো হচ্ছে আজকাল আর কেউ
রিপোর্ট করতে যেতে হয় না, একটা পত্রিকার রিপোর্টই অন্যরা সবাই কপি করে ছাপিয়ে দিচ্ছে। আমার রিসেন্ট একটা ঘটনা ঘটেছে, আমি জাস্ট একটু শেয়ার করছি আপনাদের সাথে। এজন্যই যে মাঝে মাঝে খুব দুঃখ হয়, আসলেই আমরা কত সমৃদ্ধ হব সেখানে এইভাবে কেন হচ্ছে। গত গত 2 সপ্তাহ আগে মনে হয় চার্চ ম্যাকডোনাল্ড যে বিজনেস অ্যাসোসিয়েশন আছেন, ওনারা গত বছর থেকেই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিচ্ছেন। তো গত বছর শুরু করেছেন ওনারা, প্রবাসী সম্পাদক মাহমুদুল্লাহ ভাই আমাদের প্রবীণ সাংবাদিক, তাকে ওনারা লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দিয়েছিলেন। তো এবছর ওনারা অনেক বলবো যে সাহসিকতার পরিচয় দিয়ে ওনারা আমাকে এবার সিলেক্ট করেছেন, যে দীর্ঘ 40 বছর ধরে আমি এই কমিউনিটিতে বিভিন্ন অঙ্গনে কাজ করে গেছি নিঃস্বার্থভাবে। তো আমি সাধুবাদ জানাই ওনারা আমাকে সিলেক্ট করেছেন এবং আমাকে এবার ওনারা অ্যাওয়ার্ড দিয়েছেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট। মঈন ভাইও ওখানে ছিলেন, দেখেছেন। একটি পত্রিকা রিপোর্ট করেছে, কোনো পত্রিকায় লেখেনি, একমাত্র পরিচয়কে দেখলাম লিখেছে আলাদা করেই যে নার্গিস আহমেদকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, আলাদা একটা প্যারা করে উনি লিখেছেন এবং বিশেষ পুরস্কার যাদেরকে দেওয়া হচ্ছে তাদের নামও লিখেছেন। কিন্তু একটি পত্রিকা লিখেছে এবার মাহমুদুল্লাহ প্রবাসী সম্পাদক মাহমুদুল্লাহ ভাইকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবছর এবং নার্গিস আহমেদকে বিশেষ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আমি তো বলবো যে কি বলবো আমি জানি না, আমার ভাষা নাই সত্যি। এরা সাংবাদিক নাকি সাংঘাতিক, আপনাদের কাছে এই প্রশ্ন রাখলাম। ধন্যবাদ। এবং ব্রিটেনের রাষ্ট্রদূতের মাঝে তো পরদিন ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকায় নিউজ হয়েছে যে রাশিয়া এবং ব্রিটেনের রাষ্ট্রদূতের মধ্যে দৌড় প্রতিযোগিতায় ব্রিটেন ফার্স্ট হয়েছে। আর রাশিয়ার ইসভেস্তিয়া পত্রিকায় রিপোর্ট হয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের মধ্যে দৌড় প্রতিযোগিতায় রাশিয়া 2য় স্থান অধিকার করছে। এ হলো সংবাদপত্রের ভিউজ। যে যান একদল থেকে ওইভাবে আমি এবার আহ্বান জানাই, থার্ড ঠিকানা তারপরে ক্রমান্বয়ে আসছে। উই হ্যাভ টু নো দিস হিস্ট্রি। এবং বাংলাদেশে এখানকার মহিলা অঙ্গনে যারা প্রথম সমাজে বিচরণ করতেন তার মাঝে এখানে একজন উপস্থিত আছেন নার্গিস আপা, রানী কবির, তারপরে আপনার আরও 2 জন ছিলেন। তারা এই 4 জন সারাক্ষণ বিভিন্ন অনুষ্ঠানে যাইতেন। বর্তমানে নিউ ইয়র্ক শহর ভর্তি, আমরা অনেকেই চিনি না, ওনারা আমাদেরকে চিনি না। বাট ইতিহাসের প্রথম অংশটা আমাদের প্রত্যেকের জানা দরকার। টাইম টু টাইম এটা যদি পুনরাবৃত্তি না হয় জানতে অসুবিধা হবে। যাই হোক, আমি জানি উনি উদ্গীব আমার মাইক্রোফোন নিয়ে যাওয়ার জন্য। বাট সংবাদের বিষয়টা হচ্ছে, যারা আপনারা সংবাদপত্র চালান আপনাদের মূল ডিউটি হলো সঠিক তথ্য উপস্থাপন করা। আমরা কখনো কখনো সংবাদপত্রে দেখি একটা লোক মারা গেছে, আমরা ইন্নালিল্লাহে পড়ি, পরের দিন দেখি ওই লোক আইসা পড়ছে আমাদের সামনে। তো আমাদের যাতে ইন্নালিল্লাহ এরকমভাবে পড়তে না হয়, সংবাদপত্রের মাধ্যমে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। কাজের এটা গুরুত্বপূর্ণ পেশা, আমরা রিলাই করি আপনাদের এই পেশার উপরে। কাজে আপনারা যদি আমাদেরকে মিসলিড করেন, আমরা আপনাদেরকে মিসলিড করার জন্য প্রস্তুত নিব। ধন্যবাদ আপনাদের সকল। তো একটা বিষয় যদি যারা পত্রিকার সঙ্গে আছেন তারা যদি একটু নজর রাখেন, যেমন আমরা যদি আপনার নিউ ইয়র্ক টাইমসের কথা ধরি, ওরা কিন্তু সে আগের জায়গায় আছে, ওরা প্রিন্টিং থেকে চলে আসছে, এসে কী করছে অনলাইনে, এবং এই অনলাইনের জন্য তারা $1 করে আপনার সাবস্ক্রাইবার ফি নিচ্ছে। মানে মাসে $4 দিলে আপনি সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে পত্রিকাটা পেয়ে যাচ্ছেন। আমি সেটা করছি। এতে কি হচ্ছে, তাদের যদি আপনার 2 মিলিয়ন যদি আপনার সাবস্ক্রাইবার থাকে, $2 মিলিয়ন কিন্তু তারা উইকলি পাচ্ছে। তো এইভাবে যদি আমাদের কমিউনিটি যারা পত্রিকার সঙ্গে থাকেন এবং পাশাপাশি এই পত্রিকাগুলোর সঙ্গে যদি কিছু ইনোভেটিভ জিনিস যোগ করতে পারেন, যেমন আপনার লাইভ গান শুনবো আমরা, লাইভ টিভি দেখবো আমরা, তখন কি হয় আমাদের বাঙালি কমিউনিটির একটা বড় অংশ এখানে কি করছে, যারা ট্যাক্সি চালাচ্ছেন আমাদের ভাইরা বাংলাদেশ থেকে এসে, তারা কি করে, তারা কিন্তু শেকড়ের টানে বাংলা গানগুলো এখনও শুনতে চায়। আমাদের পত্রিকাগুলোতে যদি লাইভ সেই গানের ব্যবস্থা থাকে বা লাইভ সেই যদি আপনার নাটকের অংশ তারা দেখতে পায়, তখন কি হবে যে তারা ওই যখন বসে থাকছে গাড়ির মধ্যে বা গাড়ি চালাচ্ছে, তখন কিন্তু ওই পত্রিকা যেহেতু সে সাবস্ক্রাইব করলো $1 দিয়ে, তখন সে কিন্তু ওই লাইভ গান বা লাইভ নাটকগুলো সে দেখতে পাচ্ছে। এভাবে কিন্তু আমাদের পত্রিকাগুলো রেভিনিউ জেনারেট করতে পারে। ধন্যবাদ। We really appreciate for your appreciation and thank you very much.
মোহাম্মদ চৌধুরী। তুমি